আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে তৃণমূলপন্থী বিএলওদের লাগাতার বিক্ষোভ ও ধর্নার প্রেক্ষিতে নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 2800 জন অতিরিক্ত আরও নিয়োগে অনুমোদন। বিকশিত ভারত জি রামজি বিল 2025 সংসদে পাশ হয়েছে। এই বিলে প্রতি বছর 125 দিনের কর্মসংস্থান সুনিশ্চিত করা হবে। নদিয়ার তাহিরপুরে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবর্তন সংকল্প সভাকে কেন্দ্র করে তৎপরতা তুঙ্গে। রাজ্য সরকার আগামী শিক্ষাবর্ষে 2338টি প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণী চালুর সিদ্ধান্ত নিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও অফিসের বাইরে তৃণমূলপন্থী বিএলওদের একাংশের লাগাতার বিক্ষোভের প্রেক্ষিতে নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে এই মর্মে পাঠানো প্রস্তাবে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গেছে, আজ সকাল থেকেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের দ্বিতীয় ও তৃতীয় তলের নিরাপত্তার দায়িত্ব নেবে কেন্দ্রীয় বাহিনী। দপ্তরের কোনো আধিকারিক সরকারি গাড়ি নিয়ে বাইরে গেলেও তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, এসআইআর কাজ চলার মধ্যেই বিএলওদের একাংশের বিক্ষোভ ধর্নায় বেশ কয়েক দফায় উত্তেজনা ছড়ায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে। এর প্রেক্ষিতেই নিরাপত্তা বাড়ানোর এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এদিকে ভোটার তালিকার নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর প্রক্রিয়ায় পরবর্তী ধাপগুলির জন্য নির্বাচন কমিশন 2800 জন অতিরিক্ত অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার আরও নিয়োগে অনুমোদন দিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আবেদনে সাড়া দিয়ে তাদের নিয়োগ করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী এই আধিকারিকদের বিভিন্ন জেলায় ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় প্রথম কোনো ভোটারকে শোকজ করেছে নির্বাচন কমিশন। একজন ভোটার কলকাতার শ্যামপুকুর এবং উত্তর 24 পরগনার অশোকনগরে দুটি পৃথক ইনুমারেশন ফর্ম জমা দিয়েছেন বলে অভিযোগ ওঠায় কমিশন তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্ত দেখা গিয়েছে, একটি ফর্মে ভোটারের নিজের সই থাকলেও অন্য ফর্মে সই রয়েছে তাঁর এক আত্মীয়ের। বিষয়টি স্পষ্ট করতে সংশ্লিষ্ট ভোটারকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা বিকশিত ভারত জি রামজি বিল সংসদে পাশ হয়েছে। 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা আইনের পরিবর্তে এই বিলটি আনা হল। গতকাল রাজ্যসভায় আলোচনার জবাবি ভাষণে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, গরিব কল্যাণই বর্তমান সরকারের প্রাথমিক লক্ষ্য। অর্থ বরাদ্দের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কোনো রকম তফাৎ নেই। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বে মনরেগা প্রকল্প এই বিলে যথাযথভাবে কার্যকর হয়েছে। মনরেগায় পূর্বতন ইউপিএ সরকার মাত্র 2,13,000 কোটি টাকা খরচ করে। অন্যদিকে মোদী সরকার সেক্ষেত্রে খরচ করেছে 8,53,000 কোটি টাকা। जहाँ रोजगार के लिए पहले 100 दिन की गारंटी थी, अब वो बढ़ा के 125 दिन की गई है और उसके लिए पर्याप्त धनराशि प्रस्तावित है। 1,51,282 करोड़ रुपए से ज्यादा की राशि, जिसमें केंद्र का हिस्सा 95,000 करोड़ रुपए से ज्यादा है। উল্লেখ্য, এই বিল রূপায়ণে কেন্দ্র 60% এবং রাজ্য সরকার 40% ব্যয়ভার বহন করবে। তবে উত্তর পূর্বাঞ্চল ও হিমালয় সন্নিহিত রাজ্যগুলিকে দিতে হবে মোট বরাদ্দের মাত্র 10%। বাকি 90% খরচ বহন করবে কেন্দ্র। একটি প্রতিবেদন। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের জাতীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে এই বিলে গ্রামীণ উন্নয়নমূলক রূপরেখা গড়ে তোলা হয়েছে। অদক্ষ, কায়িক শ্রমে সক্ষম প্রতিটি পরিবারের পূর্ণবয়স্ক সদস্যদের প্রতি অর্থ বছরে 125 দিনে বিধিবদ্ধ কর্মনিশ্চয়তা এই বিলে প্রস্তাব করা হয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক প্রফেসর কৌশিকী দাশগুপ্ত বলেন, বিকশিত ভারতের লক্ষ্যে এই নতুন বিল সদর্থক ভূমিকা নেবে এবং সরকারি সুবিধা খুব সহজেই গ্রামীণ ভারতের কাছে পৌঁছে যাবে। ডিজিটাইজেশন এখন যেহেতু অনেক ভালোভাবে হচ্ছে এবং রুরাল সেক্টরেও সুবিধাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, সুতরাং তারা সরাসরি অ্যাপটাকে অ্যাক্সেস করে নিজের সুবিধাগুলো সম্বন্ধে জানতে পারবেন এবং কোনো তৃতীয় পক্ষের উপর তাদের খুব একটা নির্ভর করতে হচ্ছে না এবং তাদের নিজস্ব প্রোফাইল তারা ক্রিয়েট করতে পারবে। এবং বিকশিত ভারতের যেটা মূল লক্ষ্য, যে সরকারি সুবিধাগুলো বা 100 দিনের কাজ বা অন্যান্য যে সমস্ত সরকারি প্রকল্প আছে সেটা যাতে সরাসরি সাধারণ মানুষের রিচের মধ্যে আসে, তাদের আওতার মধ্যে আসে, সেটার
দিকে লক্ষ্য রাখা সরকারের যে প্রাথমিক লক্ষ্য বা উদ্দেশ্য আমার মনে হয় সেটা খুবই ভালো। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। নতুন বিলে 100 দিনের পরিবর্তে 125 দিনের কাজের নিশ্চয়তা থাকায় খুশি এই কাজের সঙ্গে যুক্ত শ্রমিক থেকে সাধারণ মানুষ। মুর্শিদাবাদের জঙ্গিপুরের একজন সুবিধা প্রাপক আকাশবাণীকে জানালেন, সরাসরি কেন্দ্রীয় হস্তক্ষেপ থাকায় তারা আরও বেশি করে উপকৃত হবেন। আমি শুভ দাস, পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের বাসিন্দা। এই 100 দিনের প্রকল্প যেটা বর্তমানে লোকসভায় চেঞ্জ হয়ে 100 দিন বাড়ি 125 দিন করা হলো, প্রকল্পটা অবশ্যই ভালো। এবং এর আগে যে কাজ বন্ধ হয়েছিল, গরিব মানুষ কাজ করতে পারেনি, এবার 125 দিনে পুরোপুরি ভারতবর্ষের সব জায়গাতে আমাদের মতো গরিব মানুষের সবারই কাজ যারা করতে পারবো। এবং সব থেকে ভালো ব্যাপারটা কি হয়েছে, এটা সম্পূর্ণ আধারের সঙ্গে লিঙ্ক করে করানো হয়েছে। এতে আমরা অত্যন্ত খুশি। সরাসরি যদি কেন্দ্র সরকারের সঙ্গে আমরা অন্তর্ভুক্ত হতে পারি তাহলে অবশ্যই উপকৃত হতে পারবো। শুভ দাস, জঙ্গিপুর, জেলা মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। 100 দিনের কাজের প্রকল্পে মহাত্মা গান্ধীর নাম পরিবর্তন করায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সমালোচনা করেছেন সে বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে গান্ধীজির নামের প্রকল্পে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি লুট হয়েছে। কোন শিল্পপতি? অতীত কি? শিল্পপতি বলতে যাদের বোঝায় তারা পশ্চিমবঙ্গে নেই। যে রাজ্যে আইন শৃঙ্খলা নেই, যে রাজ্যে কোনো আরবান ইনফ্রাস্ট্রাকচার নেই, তো সেখানে বন্ধা জমিতে কোন শিল্পপতি শিল্প করতে যাবেন? পশ্চিমবঙ্গ থেকে পুঁজি বাইরে চলে যাচ্ছে, শ্রমিক বাইরে যাচ্ছে, মেধা বাইরে চলে যাচ্ছে। যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। সুতরাং যারা বিভিন্ন দুর্নীতিগ্রস্ত কাজ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন, তৃণমূল কংগ্রেস, তাদের বাড়িতে হয়তো কোনো এজেন্সি গিয়ে থাকতে পারে, তারা তার জবাবদিহি করে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিল্পপতিদের এ রাজ্যে বিনিয়োগের আবেদন জানিয়েছেন। গতকাল আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভে যোগ দিয়ে তিনি জানান, রাজ্যে ধর্মঘট বন্ধ করে দেওয়ায় গত 14 বছরে কোনো কর্মদিবস নষ্ট হয়নি। ফলে রাজ্য শিল্পের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন শিল্পক্ষেত্রে কী ধরনের উন্নতি হয়েছে তার খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সম্মেলনে জানানো হয়, ফলতায় প্রস্তাবিত জাহাজ নির্মাণ কারখানায় 1 বছরের মধ্যে উৎপাদন শুরু হবে। অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি শিল্প প্রকল্পের উদ্বোধন ছাড়াও চলচ্চিত্র শিল্পের বিকাশের লক্ষ্যে একটি নীতির সূচনা করেন। এদিকে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গ বর্তমানে এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে শিক্ষিত যুব সমাজকে চপমুড়ি বা ঘুগনি বিক্রির পরামর্শ দেওয়া হয়। এই পরিস্থিতি রাজ্যের ব্যর্থ শাসনের প্রতিফলন। রাজ্যে বিজেপি সরকার গড়ে না ওঠা পর্যন্ত কোনো শিল্প হবে না বলেও তিনি দাবি করেন। পশ্চিমবঙ্গের মোট 9টি জায়গায় মাটির তলায় সোনা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় খনি মন্ত্রক। বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্যের এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, রাজ্যের একাধিক জেলায় প্রাথমিক সমীক্ষায় মাটির তলায় সোনার অস্তিত্বের ইঙ্গিত মিলেছে। খনি মন্ত্রকের তথ্য অনুযায়ী পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কালিম্পং, দার্জিলিং সহ মোট 9টি এলাকায় মাটির তলায় সোনা থাকতে পারে। এই এলাকাগুলির মধ্যে অধিকাংশ জায়গাকেই বর্তমানে প্রাথমিক সমীক্ষা স্তরে রাখা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নদিয়ার তাহিরপুরে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবর্তন সংকল্প সভাকে কেন্দ্র করে তৎপরতা তুঙ্গে। এই জনসভাকে ঘিরে বিজেপির তরফ থেকে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার গতকাল কৃষ্ণনগর সদর শহরে পথ চলতি সাধারণ মানুষকে প্রধানমন্ত্রী সভায় যোগ দেবার আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী সভার প্রেক্ষিতে যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামীকাল কল্যাণী লালগোলা সেকশনে অতিরিক্ত ট্রেন চালাবে। সেই অনুসারে আগামীকাল লালগোলা রানাঘাট ইএমইউ স্পেশাল লালগোলা থেকে সকাল 6:30 ছেড়ে সকাল 9:25 রানাঘাটে পৌঁছবে। কল্যাণী ও কৃষ্ণনগরের মধ্যে 2টি ইএমইউ স্পেশাল আগামীকাল সকাল 7:40 এবং 8:04 কল্যাণী থেকে ছাড়বে। রাজ্য সরকার আগামী শিক্ষাবর্ষে রাজ্যের 2338টি প্রাইমারি স্কুলে 5ম শ্রেণী চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের প্রাথমিক শিক্ষা বিভাগ গতকাল বিজ্ঞপ্তি জারি করেছে। ইতিমধ্যেই ধাপে ধাপে বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে বাতাসের গতি প্রকৃতি বদলে যাওয়া ও পূবালি বাতাসের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি। আগামী এক সপ্তাহ তাপমাত্রা একই রকম থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে তৃণমূলপন্থী বিএলওদের লাগাতার বিক্ষোভ ও ধর্নার প্রেক্ষিতে নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করেছে নির্বাচন কমিশন। বিকশিত ভারত জি রামজি বিল 2025 সংসদে পাশ হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদে বিকশিত ভারত জি রামজি বিল 2025 পাশ হয়েছে। এই বিলে গ্রামাঞ্চলে প্রতি বছর 125 দিনের কর্মসংস্থান সুনিশ্চিত করা হবে। সংসদে পারমাণবিক শক্তি বিল 2025 পাশ হয়েছে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে চিরায়ত চিকিৎসা ব্যবস্থা সংক্রান্ত WHO-র দ্বিতীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী 3 দেশ সফর শেষে দেশে ফিরে এসেছেন। মাস্কাটে তাঁকে অর্ডার অফ ওমান সম্মানে ভূষিত করা হয়। বাংলাদেশে একদল বিক্ষোভকারী চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনের বাসভবনে হামলা চালিয়েছে। আসন্ন উৎসবের মরশুমে ভারতীয় রেল 138টি বিশেষ ট্রেন চালাবে। আহমেদাবাদে আজ পঞ্চম তথা শেষ টি20 ক্রিকেট ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা বিকশিত ভারত জি রামজি বিল 2025 গতকাল সংসদে পাশ হয়েছে। রাজ্যসভায় গতকাল বিলটি অনুমোদিত হওয়ার আগে তা ধ্বনি ভোটে লোকসভায় পাশ হয়। 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা আইন 2005-এর পরিবর্তে এই বিল আনা হয়েছে। উল্লেখ্য, এই বিলে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে গ্রামীণ উন্নয়নমূলক রূপরেখা গড়ে তোলার সংস্থান থাকছে। এই বিলের আওতায় গ্রামাঞ্চলের পরিবারগুলির অদক্ষ কায়িক শ্রমে সক্ষম পূর্ণবয়স্ক সদস্যদের প্রতি আর্থিক বছরে 125 দিনের কর্মসংস্থান সুনিশ্চিত করা হবে। এই বিল রূপায়ণে কেন্দ্র 60% এবং রাজ্য সরকার 40% ব্যয়ভার বহন করবে। তবে উত্তর পূর্বাঞ্চল ও হিমালয় সংলগ্ন রাজ্যগুলিকে দিতে হবে মোট বরাদ্দের মাত্র 10%, বাকি 90% বহন করবে কেন্দ্র। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, গরিব কল্যাণই বর্তমান সরকারের প্রাথমিক লক্ষ্য এবং অর্থ বরাদ্দের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কোনো রকমের তফাৎ নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বে মনরেগা প্রকল্প এই বিলে যথাযথভাবে কার্যকর হবে। हमारे प्रतिपक्ष के मित्रों ने जो कहा हमने ध्यान से सुना और आज मुझे जवाब देना था। मैंने आग्रह किया कि मैं आपके एक एक प्रश्न का उत्तर दूंगा, लेकिन मुझे सुना जाए। लेकिन जैसा अमर्यादित आचरण का प्रदर्शन हुआ, कागज फाड़ के उछाले गए, आसंदी के सामने टेबलों पे चढ़ गए, क्या ये बापू जी के आदर्शों की हत्या नहीं है? अपनी बात कह लो और जब दूसरा बात कहे जवाब दे तो बोलने मत दो। क्या ये अनैतिक नहीं है, अमर्यादित नहीं है? मैं उनके इस कृत्य की घोर निंदा करता हूं। সংসদে পারমাণবিক শক্তি বিল 2025 পাশ হয়েছে। রাজ্যসভায় গতকাল বিলটি অনুমোদিত হয়েছে। লোকসভায় বুধবারই তা গৃহীত হয়। প্রধানমন্ত্রী এই বিল পাশ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, পারমাণবিক শক্তি ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলির কাছে এর ফলে বিপুল সুযোগ তৈরি হবে। ভারতে উদ্ভাবনকে উৎসাহিত করা এবং বিনিয়োগের জন্য এটি আদর্শ সময়। এই বিল 1962 সালের পারমাণবিক শক্তি আইন এবং 2010 সালের সিভিল লায়াবিলিটি ফর নিউক্লিয়ার ড্যামেজ আইনের পরিবর্তে আনা হয়েছে। এর উদ্দেশ্য দেশবাসীর কল্যাণের জন্য পারমাণবিক শক্তির বিকাশ এবং পরমাণু শক্তি উৎপাদনের লক্ষ্যে আয়নের বিকিরণ। বিল নিয়ে আলোচনায় জবাবি ভাষণে পারমাণবিক শক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, গত 10 বছরে নরেন্দ্র মোদী সরকার জ্বালানি ক্ষেত্রকে উন্নত করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। 2013-14 সালে পারমাণবিক শক্তি খাতে বাজেট ছিল মাত্র 13,879 কোটি টাকা। এখন তা বৃদ্ধি পেয়ে 37,483 কোটি টাকা হয়েছে, যা প্রায় 107% বৃদ্ধি। Before 2014 or 2013-14, the budget of Atomic Energy Department was just 13,879 crore, which is now increased in the current year to 37,483 crore, nearly 107.07% high. In 2015, this government took another heroic decision and opened up the nuclear sector to joint ventures, but joint ventures limited only to the PSUs, not to the private. In 2017, for the first time in a single cabinet decision, a bulk approval was given to set up 10 reactors. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে চিরায়ত চিকিৎসা ব্যবস্থা ও ওষুধ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র দ্বিতীয় আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে তিনি মাই আয়ুষ ইন্টিগ্রেটেড সার্ভিসেস পোর্টাল সহ একগুচ্ছ পরিষেবার সূচনা করবেন। তিনি যোগের প্রশিক্ষণ সংক্রান্ত একটি গ্রন্থ প্রকাশ করবেন। প্রধানমন্ত্রী
ওমানের সুলতান হাইথাম বিন তারিকের আমন্ত্রণে সে দেশের রাষ্ট্রীয় সফর সেরে নতুন দিল্লিতে ফিরে এসেছেন। ভারত ও ওমানের কূটনৈতিক সম্পর্কের 70 বছর পূর্তিতে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আল বারাক রাজপ্রাসাদে সুলতানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শতাব্দী প্রাচীন দুদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। বেশ কয়েক প্রজন্ম ধরে ওমানে বহু ভারতীয় পরিবার বসবাস করে, তাঁরাও এই সফরে আপ্লুত। মাস্কাটের রাজপ্রাসাদে গতকাল এক অনুষ্ঠানে ওমানের সুলতান হাইথাম বিন তারিক ভারত ওমান সম্পর্ক এবং দূরদর্শী নেতৃত্বের ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য প্রধানমন্ত্রীকে অর্ডার অফ ওমান সম্মানে ভূষিত করেন। প্রধানমন্ত্রী এই সম্মানকে উভয় দেশের বন্ধুত্বের প্রতি উৎসর্গ করেছেন এবং এটিকে ভারতের 140 কোটি মানুষের ও ওমানের জনগণের স্নেহের প্রতি শ্রদ্ধাঞ্জলি বলে অভিহিত করেছেন। এর আগে ভারত ও ওমান ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি CEPA-তে স্বাক্ষর করে। ওমানের সুলতান এবং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ও ওমানের বাণিজ্য শিল্প ও বিনিয়োগ মন্ত্রী কাইস আল ইউসুফ দ্বিতীয় মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রী মাস্কাটে প্রবাসী ভারতীয়দের একটি বিশাল সমাবেশেও ভাষণ দেন। এর আগে প্রধানমন্ত্রী জর্ডন ও ইথিওপিয়ায় সফর করেন। প্রধানমন্ত্রী 28 ডিসেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে এই অনুষ্ঠান প্রচার হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনানো হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপারসনদের দুদিনের জাতীয় সম্মেলন আজ হায়দ্রাবাদে উদ্বোধন করবেন। সারা দেশের রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপারসন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা দুদিনের এই সম্মেলনে যোগ দেবেন। সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ার সংস্কারের পাশাপাশি চ্যালেঞ্জ এবং সমস্যাগুলি নিয়ে এখানে আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। বাংলাদেশে একদল বিক্ষোভকারী চট্টগ্রামে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের বাসভবনে হামলা চালিয়েছে। কূটনৈতিক প্রাঙ্গণে নিরাপত্তা নিয়ে এর ফলে যথেষ্ট আশঙ্কা দেখা দিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরে এই ঘটনাটি ঘটে। উত্তেজিত জনতা বাসভবনের বাইরে ইটপাটকেল ছুড়ে সম্পত্তির ক্ষতি করে। পরিস্থিতি আরও খারাপ হওয়ায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। হামলার সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে খবর। ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির বিদেশে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর বৃহস্পতিবার রাত থেকে ঢাকা এবং অন্যান্য বেশ কয়েকটি জেলায় ব্যাপক বিক্ষোভের মধ্যে এই হামলার ঘটনা ঘটে। রাজধানী ঢাকায় প্রথম আলো ও ডেইলি স্টারের দপ্তরে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেয়। ভারতীয় আবহাওয়া দফতর আজ উত্তরপ্রদেশে ঘন থেকে অতি ঘন কুয়াশার জন্য লাল সতর্কতা জারি করেছে। আইএমডি জানিয়েছে, বিহার, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে একই অবস্থা থাকবে। উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। দিল্লি এবং সংলগ্ন জাতীয় রাজধানী অঞ্চলে বায়ুর মানসূচক এখনও বেশ খারাপ পর্যায়ে রয়েছে। ক্রিসমাস এবং ইংরেজি নববর্ষের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে ভারতীয় রেল 9টি জোনে 138টি বিশেষ ট্রেন চালাবে। এই ট্রেনগুলি নির্ধারিত রুটে 650 বার চলাচল করবে। রেল মন্ত্রক জানিয়েছে, পশ্চিম রেলের 26টি ট্রেন চলবে, যা সবথেকে বেশি। মধ্য রেলের 18টি ট্রেন চলবে, দক্ষিণ মধ্য রেলের 26টি এবং দক্ষিণ পূর্ব মধ্য রেলের 12টি ট্রেন এই সময় উৎসবের ভিড় সামাল দিতে চালানো হবে। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ পঞ্চম তথা শেষ টি20 ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7টায়। 5 ম্যাচের টি20 সিরিজে ভারত 2-1 এগিয়ে রয়েছে। সৈয়দ মুস্তাক আলী ট্রফি ক্রিকেটে গতরাতে হরিয়ানাকে 69 রানে হারিয়ে তাদের প্রথম শিরোপা জিতেছে ঝাড়খণ্ড। পুনেতে প্রথমে ব্যাট করে ঝাড়খণ্ড তাদের 20 ওভারে 3 উইকেটে 262 রান তোলে। দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ 2025 ক্রিকেটের সেমিফাইনালে আজ ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। সকাল 10:30টায় ম্যাচটি শুরু হবে। শেষে বিশেষ খবর আরও একবার। সংসদে বিকশিত ভারত জি বিল 2025 পাশ হয়েছে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে চিরায়ত চিকিৎসা ব্যবস্থা সংক্রান্ত হুর দ্বিতীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন। খবর শেষ হলো।